ভালোবাসা খুবই সুন্দর যদি সেটা অনুভব করা যায়। বর্তমান সময়ের হাজারো ভালোবাসার মধ্যেও কিছু কিছু সত্যিকারের হৃদয়স্পর্শী ভালোবাসার ঘটনা ঘটে থাকে, যা আমাদের নরম হৃদয়কে স্পর্শ করে যায় আর আলিঙ্গন করে থাকে বিবেককে। সত্যিকারের এই ভালোবাসাগুলো সত্যি এতটাই সুন্দর যে গল্পগুলো শুনলে মন ছুঁয়ে যায়। আজ আমি আপনাদের সাথে এমনই এক অসাধারণ ভালোবাসার গল্প শেয়ার করব, যেখানে একটি মানসিক সমস্যাগ্রস্ত ছেলে একটা ধর্ষিতা মেয়েকে পাগলের মতো ভালোবাসে। আর সে ধর্ষিতা মেয়েটিও তাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে, কিন্তু সে মেয়েটিকে পুরো সমাজ ভোগ করতে করতে মৃত্যু প্রায় করে ফেলে। মেয়েটিকে তখন বেঁচে থাকতে পারবে, নাকি নরপশুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের জীবন উৎসর্গ করে দেবে? আর এরপর সে মানসিক সমস্যাগ্রস্ত ছেলেটির কি হবে? সে কি এর পেছনের সত্যটা উদ্ঘাটন করতে পারবে, নাকি অপরাধীরা রহস্যের বেড়াজালে হারিয়ে যাবে? এমনই কিছু মারাত্মক প্রশ্ন ও উত্তরের অপেক্ষায় আজকের এই সিরিজটির নাম সিন্ডিকেট। সিরিজটিকে এতটাই সুন্দরভাবে সাজানো হয়েছে যা সকল দর্শকেরই মন কেড়ে নিয়েছে। যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেইনে। এপিসোড 1, অব্যক্ত। ঘটনার শুরুতে একটা মেয়েকে দেখা যায় যে কিনা গভীর রাতে বাসার দেওয়াল টপকিয়ে সেখান থেকে পালাচ্ছিল। তার চোখ মুখে ছিল ভয়ের আতঙ্কের ছাপ। রাতের রাতারে পালানোর সময় সে বারবার পেছন ফিরে তাকাচ্ছিল, যেন কেউ তার পিছু নিয়েছে। পরের দিন সকালে দেখা যায় একটা স্টেশনে একা দাঁড়িয়েছে মেয়েটা, আর হঠাৎ একটা মধ্যবয়স্ক লোক তার কাছে আসে আর তাকে একটা হলুদ রঙের প্যাকেট দিয়ে বলে আজকের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। এখনো মেয়েটার চোখ মুখে ভয়ের অস্থিরতা লেগেই আছে। মনে হচ্ছে তার সাথে ভয়ঙ্কর কোনো অন্যায় হচ্ছে। সে চাইলেও প্রতিবাদ করতে পারছে না। আর কি বা করছে আর কেন করছে, এর সকল প্রশ্নের উত্তর মিলবে আজকের এই গল্পে। এই মেয়েটার নাম জিসা, এই গল্পের প্রধান নারী চরিত্র। এরপর দৃশ্য শিফট হলে দেখা যায় একটা ছেলেকে, যার নাম আদনান। আদনানকে দেখতে অনেকটি অস্বাভাবিক লাগে, কারণ তার ছোটবেলা থেকেই অটিজম টাইপের সমস্যা আছে। এটা অ্যাসপারাগার সিনড্রোম নামে পরিচিত। এজন্য সে সমাজের অন্যান্য মানুষের সাথে খুব একটা মিশতে পারে না। এই আদনান হলো জিসার প্রেমিক। সে জিসাকে প্রচণ্ড ভালোবাসে। আর এই জিসা আর আদনান একই ব্যাংকের ভিন্ন ডিপার্টমেন্টে জব করে। আদনান গতকাল থেকে জিসাকে অনেকবার কল করেছিল, কিন্তু পায়নি। তাই অবশেষে আদনান জানতে চায় গতকাল সে কোথায় ছিল। জিসা তখন বলে সে ফরাজগঞ্জ ব্রাঞ্চে কাজে ব্যস্ত ছিল। কিন্তু আদনানের কিছুটা সন্দেহ হয়, কারণ জিসাকে দেখতে খুব অন্যরকম লাগছে। মনে হচ্ছে সে তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। তাই আদনান তাকে বারবার জিজ্ঞেস করে তার কোনো বিষয়ে সমস্যা হচ্ছে কিনা। কিন্তু জিসা বিষয়টি এড়িয়ে যায় আর আদনানকে চিন্তা করতে মানা করে। এই জিসাও আদনানকে অনেক ভালোবাসে, কিন্তু হয়তো সে কোথাও মারাত্মকভাবে ফেঁসে গেছে। তাই সে আদনানের সাথে স্বাভাবিক ব্যবহার করতে পারছে না। এরপর জিসা তার সাথে অফিসের পর দেখা করতে চায়। আর আদনান নিচে আসলে তার সাথে স্বর্ণা এবং স্বর্ণার মামার দেখা হয়। এই আদনান এবং স্বর্ণা ছোটবেলা থেকেই বন্ধু ছিল। তাদের কথা বলার মাঝেই অফিসের এক কলিং আদনানকে স্পর্শ করে। মূলত তার যেহেতু কিছুটা মানসিক সমস্যা, তাই সে কারো স্পর্শ সহ্য করতে পারত না। তাই আদনান অনেক রেগে যায় এবং তাকে মারার জন্য এগিয়ে আসে। তখন স্বর্ণা সেই লোকটিকে চলে যেতে বলে, আর আদনানও স্বাভাবিক হয়। এরপর আদনান স্বর্ণার কাছে জানতে চায় জিসার কি কোনো সমস্যা আছে, জিসা কি কোনো ব্যাপারে প্রবলেম আছে। যেহেতু স্বর্ণাও সেভাবে জানে না, তাই সে আদনানকে সান্ত্বনা দিয়ে বলে সব ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না। এদিকে জিসা তার টেবিলে সেই হলুদ রঙের প্যাকেট নিয়ে কি যেন ভাবছে। তার চোখ মুখে এখনো ভয় কাজ করছে। সে একবার প্যাকেটের দিকে তাকাচ্ছে, আর একবার তাকাচ্ছে তার অফিসের চেয়ারম্যানের চেম্বারের দিকে। যাই হোক, এরপর সে মনের ভয়কে ধামাচাপা দিয়ে নিজেকে অন্যভাবে প্রস্তুত করে নেয়। তারপর সে যখন সামনে এগোচ্ছিল, তখন সেই লোকটা সেখানে এসে জিসাকে বলে, তোমার বয়ফ্রেন্ড এমন কেন? আমি শুধু ওর গায়ে টাচ করছি, আর এই জন্য আমাকে মারতে আসছিল। তখন জিসা বলে, আপনি ওর গায়ে কেন হাত দিয়েছেন? এটা তো এক ধরনের অভদ্রতা। এরপর জিসা আদনানের সাথে দেখা করে। তখন আদনানের চোখ মুখে জিসার প্রতি অব্যক্ত ভালোবাসা ছিল। জিসা তখন জানতে চায়, তোমার কি হয়েছে? তুমি এত অস্থির হয়ে আছো কেন? তখন আদনান বলে, কাল সারাদিন তোমার ফোন বন্ধ ছিল, তাই আমি সন্ধ্যার পর থেকে তোমার জন্য অনেক অপেক্ষা করছি, কিন্তু তুমি তো আসলে না। তখন জিসা বলে, কাজে ব্যস্ত ছিলাম। আচ্ছা, তুমি কাল কখন বাড়ি গেছ? তখন আদনান বলে, আমি বাড়ি যাইনি। অর্থাৎ গতকালকে সারা রাত আদনান জিসার জন্য অপেক্ষা করছে। এমনটা শুনে জিসা খুবই অবাক হয়। তারপর আদনান জিসার কাছে জানতে চায়, তোমার কি কিছু হয়েছে? তুমি কি কোনো সমস্যা আছো? তখন জিসা বলে, বলবো, তোমাকে কিন্তু সবকিছু বলবো। যাই হোক, এরপর জিসা ব্যাপারটা এড়িয়ে যায় আর আদনানের কাছে তার প্রিয় কবিতা কাজল চোখের মেয়ে শুনতে চায়। মূলত জিসার যখনই মন খারাপ হতো, তখনই সে আদনানের কণ্ঠে এই কবিতাটি শুনত। তারপর আদনান শোনায়, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। আকাশ কেন, আকাশ কেন, বুকের ভেতর আকাশ, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস।
এরপর জিসা কাঁদতে কাঁদতে আদনানকে জড়িয়ে ধরে, আর আদনানও কাঁদতে কাঁদতে বলে, আমি শিওর তুমি কিছু লুকাচ্ছ। তখন জিসা কাঁদতে কাঁদতে বলে, চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়ের কথা শুনে আদনানের কাছে একটু অন্যরকম লাগে। তখন জিসা তাকে দেখে হাসে আর বলে, ওরে বাবালে, এত টেনশন! প্রেম করা শিখাইছি না, বিয়ে করা শেখামো। এরপর আদনান জিসার ব্রু সোজা করে দেয়। আর ঠিক এমন সময় জিসা তার আশপাশে কাউকে দেখে খুব চমকে যায়, আর তার মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে যায়। তাই সে তখন তাড়াতাড়ি কথা করিয়ে দ্রুত বিদায় নিতে চায়। বিদায় নেওয়ার সময় সে আদনানকে শক্ত করে জড়িয়ে ধরে আর লাভ ইউ বলে চলে যায়। এরপর জিসা অবশেষে আবারও সেই হলুদ রঙের প্যাকেট নিয়ে ওয়াশরুমে যায় আর বের হয় একদম ভিন্ন লোকে, অনেকটাই সহজলভ্য শাড়ি পরে। মনে হচ্ছে ইচ্ছে না থাকা সত্ত্বেও সে কাউকে তার দিকে আকৃষ্ট করাতে চাচ্ছে। এরপর সে চেয়ারম্যানের রুমে যায় আর ভেতরে সেই দরজা বন্ধ করে দেয়। একদল ক্লায়েন্ট ভুয়া জন্মসনদ দিয়ে লোন নেওয়ার জন্য আবেদন করেছে, আর সেটা নিয়ে আলাপ করতে সে বসের রুমে এসেছে। তারপর জিসা লুকিয়ে টেবিলের উপর একটা ক্যামেরা রাখে, আর এই ক্যামেরার নিয়ন্ত্রণে ছিল বাহিরে অন্য একজন, কিন্তু সেটা কার কাছে তা এখনও স্পষ্ট। যাই হোক, ক্যামেরা অন করে জিসা চেয়ারম্যানের পাশে গিয়ে দাঁড়ায় আর ভিন্ন রকম আচরণ শুরু করে। বারবার সে কাজের নামে শাড়ির আঁচল ফেলে দেয় আর বসকে সিডিউস করতে চায়। এক পর্যায়ে চেয়ারম্যান সিডিউস হয়ে যায় আর সে জিসার সাথে অন্তরঙ্গ মুহূর্তে চলে আসে। কিন্তু হুট করে বাইরে থেকে কে একজন ইমার্জেন্সি বেল বাজায়, যার কারণে আর কিছুই হয় না। জিসা তখন দরজা খুলে চেয়ারম্যানের ছেলেকে দেখতে পায়। এর নাম হচ্ছে রবিন। রবিন তখন তার বাবাকে লাঞ্চের কথা বলে চলে যায়, আর জিসাও তার কাজ শেষ করে বাইরে চলে আসে। এরপর রবিন জিসাকে পেছন থেকে ডাক দিয়ে শাসিয়ে বলে তার বাবার থেকে যেন জিসা দূরে থাকে। তার মতো চরিত্রহীন পলিটিক্যাল মেয়েকে তার ভালো করে চেনা আছে, আর এসব কথা দূর থেকে স্বর্ণা শুনতে পায়। এরপর জিসা ও অষ্টমীকে কান্না করে। জিসা এই কাজ কেন করছে, কাকে ভয় পাচ্ছে? কেই বা সেই হলুদ রঙের প্যাকেট দেওয়া লোক, আর কেই বা সেই ক্যামেরা নিয়ন্ত্রণ করা লোক। এর সবকিছুই আমাদের কাছে অজানা রয়ে গেছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে এসব কিছুর জন্যই জিসা ভয়ান আতঙ্কে আছে। জিসা তখন আদনানকে খুব মিস করে, তাই সে আদনানকে ফোন করে আর তার কাছে সেই কবিতাটা শুনতে চায়। তখন আদনান শোনায়, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। আকাশ কেন, আকাশ কেন, বুকের ভেতর আকাশ, কাজল চোখের মেয়ে, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। আদনানের কণ্ঠে এই প্রেমময় কবিতাটি শুনে জিসা কিছুটা স্বস্তি পায়। তারপর জিসা বলে, আমি কিন্তু আমার সকল দুঃখের কথা তোমাকে জানিয়ে রাখছি, কোথায় কিভাবে কষ্ট পাইছি সব তোমাকে বলে রাখছি। আর এই সব কিছুই একটা লকারে রাখা আছে, একদিন আমি তোমাকে চাবি দেব, তুমি সব দেখে নেবে। তারপর জিসা জানায়, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই বলে সে কলটা কেটে দেয়। পরবর্তীতে রাতের বেলা জিসা গাড়িতে করে কোথায় যেন যাচ্ছিল, আর আদনান বাড়ি ফিরে এসে তার বোনকে বলে জিসা তাকে বিয়ের কথা বলছে। এই জন্য আদনানকে বেশ খুশিও দেখায়। সকালে আদনান ঘুম থেকে উঠে জিসাকে কল করে, কিন্তু জিসার সেলফোন বন্ধ ছিল। তাই সে জিসাকে কলে না পেয়ে ভয়েস মেসেজ করে, আর সেখানে জানায়, জিসা আমরা এখন বিয়ে করে ফেলবো। আমি তো অনেক খুশি হয়েছি, অনেক অনেক খুশি। তোমার সেলফোন বন্ধ, আমি তোমাকে কলে পাচ্ছি না, তুমি তাড়াতাড়ি কল ব্যাক করবা, খুব মিস করছি তোমায়। আর এদিকে আমরা দেখি দিশা কি যেন খোঁজাখুঁজি করছে, আর তারপর সে জানলা দিয়ে দেখতে পায় একদল গুন্ডা তাকে মারার জন্য আসছে। তাই জিসা পালাতে থাকে, আর সে গুন্ডারা তার বাসার দরজা ভেঙে ভেতরে ঢোকে। কিন্তু জিসা এর আগে ছাদে চলে গেছে, তাই তারা তাকে ঘরে পায় না। এরপর তারাও ছাদে আসে, কিন্তু ততক্ষণে জিসা সেখান থেকে একটা মই দিয়ে পাশের বিল্ডিংয়ের ছাদে চলে যায় এবং মইটি সরিয়ে ফেলে। তারপর তারা আর জিসাকে আক্রমণ করতে পারে না, তবে জিসা এতে বেশ আহত হয়। আর এই অবস্থাতেই জিসা অফিসে যায়, আর তখন সে বেশ ভীত এবং আতঙ্কিত ছিল। অফিসে সেই সে তড়িঘড়ি করে আদনানকে ফোন করে আর বলে আজই তারা বিয়ে করতে চায়। আর এই জন্য জিসা আদনানকে অফিসের নিচে আসতে বলে, আর সেও আসতেছে বলে জানিয়ে দেয় তারা আজকে কাজে অফিসে গিয়ে বিয়ে করবে। এটা বলে কলটা কেটে যখনই জিসা সবকিছু রেডি করবে তখনই তার সেলফোনে আরেকটি কল আসে, আর রিসিভ করার পর তার কথা শুনে জিসা খুবই চমকে যায়। যাই হোক, এদিকে আদনান বিয়ের কথা শুনে বেশ আনন্দিত ছিল, কারণ সে আজকে থেকে তার ভালোবাসার মানুষটিকে একান্ত নিজের করে পাবে। তাই সে বাকি কাজের দায়িত্ব ফারাবিকে দিয়ে নিচে নেমে আসে আর ভালোবাসার মানুষটির কথা ভাবতে থাকে। আর ঠিক তখনই আদনানের সামনে উপর থেকে কেউ লাফ দিয়ে পড়ে। এত উঁচু থেকে এত ভয়ানক শব্দ শুনে মানসিক সমস্যাগ্রস্ত আদনান মাটিতে পড়ে যায়। উঠে দেখতে পায় রক্তাক্ত দেহ, চারিদিকে রক্ত ভেসে যাচ্ছে, আর সে মৃতদেহের গলার আইডি কার্ডে লেখা জিসার নাম। হ্যাঁ, লাস্টটা জিসার। আর জিসাই ছাদ থেকে পড়ে মারা গেল। তবে সেটা হত্যা নাকি আত্মহত্যা সেই ব্যাপারটা বোঝা যায় না। আর আদনান এই দৃশ্যটা দেখে স্তম্ভিত হয়ে যায়। তার স্বপ্ন চোখের সামনে ভেঙে চুরমার হয়ে যায়, তাই সেটা কোনোভাবেই মেনে নিতে পারে না।
আর এই খুনের ভয়াবহ রহস্য দেখেই শেষ হয় এপিসোড 1। এপিসোড 2 আঘাত। ঘটনা এবার 2 বছর আগে চলে যায়, যেখানে একটা ভুলের জন্য জিসাকে বকাবকি করা হচ্ছিল। কিন্তু ভুলটা তার ছিল না, ছিল তার এক ঊর্ধ্বতম কর্মকর্তা রতনের। কিন্তু মিস্টার রতন এর দায়ভার না নিয়ে সম্পূর্ণ দোষ জিসার ওপর চাপিয়ে দেয়। আর এতে তার বস তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। তাই বাহিরে এসে জিসা অনেক কান্নাকাটি করতে থাকে। আর তখন মিস্টার রতন জিসাকে আশ্বাস দেয় আর বলে সে এটার সমাধান করে ফেলবে। এই জন্য সে জিসাকে একটা ঠিকানা দিয়ে দেখা করতে বলে। তখন জিসা বলে এখানে কেন? তখন রতন বলে সব কথা তো আর এখানে বলা যায় না, তাই আমরা ওখানেই সব কথা বলবো। তাই জিসা সরল মনে তার সাথে দেখা করতে যায়। রতন তখন তাকে হোটেল রুমে যেতে অফার করে আর জানায় আমরা সব মিটিং রুমের ভেতরে করব। তবে জিসা এতক্ষণে বুঝতে পারে রতন আসলে কি চাচ্ছে, তাই সে রতনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে সেখান থেকে চলে আসে। এরপর ঘটনা বর্তমানে চলে আসে। সেখানে আদনান পুলিশ কাস্টডিতে অপেক্ষা করছে, আর পুলিশ জিসার কেস নিয়ে মিটিং বসিয়েছে। আসলে এটা খুন নাকি আত্মহত্যা সেটা নিয়ে তার আলোচনা করছে। পুলিশ জিসার অফিস থেকে বেশ কিছু তথ্য কালেকশন করেছে। জিসার বাবা নেই, আর তার মা অন্য এক জায়গায় বিয়ে করে নিয়েছে। তাদের সাথে জিসার যোগাযোগ নেই। আর অফিসে জিসা বেশ কয়েকদিন ধরেই অস্থির ছিল। তার মধ্যে এই কয়েকটা দিন খুবই আতঙ্ক লক্ষ্য করা গেছে। আর ঘটনার দিন সে একাই লিফটে করে ছাদে গেছে। আর জিসার কল রেকর্ড ঘেটে দেখা যায় জিসা তার শেষ কলটা আদনানকে করেছিল। তাই পুলিশ প্রথম দৃষ্টিতে আদনানকে সন্দেহ করে। আর তাদের ধারণা হয়তো আদনানের জন্য জিসা আত্মহত্যা করেছে। আর এদিকে আদনান যেহেতু অটিজম সমস্যার ভুক্তভোগী, তাই সে পুলিশের জেরাতে বেশ বিব্রত বোধ করে। আর এদিকে পুলিশ তাকে নানাভাবে দোষী প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে। তাকে প্রশ্ন করে আর বলে জিসার মতো একটা সুন্দরী মেয়ে কেন আদনানের মতো একটা ছেলের সাথে সম্পর্কে জড়াবে? হয়তো জিসা আবেগের বশে সম্পর্ক জড়িয়েছিল। আর যখন জিসা ভুল ভেঙে ফেরত আসতে চায়, তখন আদনান হয়তো জোর করে ব্ল্যাকমেল করে আটকে রাখতে চাইছিল। তাই হয়তো জিসা ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা করেছে। কিন্তু আদনান জানায় জিসা তার জন্য আত্মহত্যা করেনি। জিসা আত্মহত্যাই করেনি, তাকে খুন করা হয়েছে। জিসা কখনোই আত্মহত্যা করতে পারে না, তাকে খুন করা হয়েছে। বারবার এমনটা বলতে থাকে আদনান, আর জানায় জিসা তাকে ভালোবাসতো, সে তাকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু পুলিশ সেটা মানতে নারাজ। তারা ভাবে আদনানের মতো একটা মানসিক বিপর্যস্ত ছেলেকে জিসা কেন ভালোবাসবে। এরপর আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সেখানে জিসা আর আদনানের প্রেমের শুরুটা দেখানো হয়। আদনানের সরলতা, সততা আর নিষ্পাপ চেহারায় জিসাকে মুগ্ধ করে। তাই জিসাই আদনানকে প্রপোজ করে, আর তারপর তারা ভালোবাসা চড়ায়। সম্পর্কের শুরুটা মূলত জিসার হাতেই হয়। আর এরপর দৃশ্য বর্তমানে ফিরে আসে। আদনান প্রায় চিৎকার করে আর বলে জিসা সুসাইড করেনি, আর তার জন্য তো করেনি। আর তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক ছিল। পুলিশ তখন আদনানকে জিজ্ঞেস করে জিসা আপনাকে 1263 নাম্বারটা কেন পাঠাতে চেয়েছিল, এই নাম্বারটার রহস্য কি? কিন্তু আদনান এতক্ষণে অনেকটাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই সে কিছুই বলতে পারে না, সে শুধুই বাড়ি ফিরতে চায়। এরপর জিজ্ঞাসাবাদ বন্ধ রাখা হয় আর পোস্টমর্টমের জন্য অপেক্ষা করা হয়। কিন্তু আদনানকে জেলে রাখা হয়। এদিকে আদনানের বোন তার সাথে দেখা করতে আসে। এরপর আদনান অতীতের কথা চিন্তা করতে থাকে। আর সেখানে আমরা জানতে পারি আদনানের এই কবিতার জন্য জিসা তাকে অনেক বেশি ভালোবাসতো। আর আদনানের ছোটবেলার বন্ধু স্বর্ণা তাদের ডিপার্টমেন্টের হেড ছিল। এরপর দেখা যায় পুলিশ জিসার সে ভয়েস রেকর্ড পাঠায়, যেখানে জিসা বলছে আদনান আমি তোমাকে অনেক ভালোবাসি। আর আমি যখন যেখানে কষ্ট পাইছি সব একটা সিন্ধুকে লিখে রাখছি। একদিন আমি তোমাকে চাবি দেবো, তুমি সব পড়ে নেবে। এরকম ভয়েস শুনে পুলিশ বুঝতে পারে জিসা আর আদনান একে অপরকে খুব ভালোবাসতো। তাই তারা এটাও বুঝতে পারে আদনানের জন্য জিসা সুসাইড করেনি। তাই পুলিশ আদনানকে জামিনে ছেড়ে দেয়। এরপর আদনান আর তার বোন বাসে এসে দেখে কে যেন তাদের রুমে এসে সব এলোমেলো করে লন্ডভন্ড করে রেখেছে, যা দেখে আদনানের কাছে সবকিছু রহস্যের মতো লাগে। তবে সে আর নতুন করে কোনো মানসিক চাপ নিতে পারছিল না, তাই সে শুয়ে পড়ে। আর আমাদেরকে দেখানো হয় এই আদনান ছোটবেলায় মাঝে মাঝেই একটি বিশেষ কারণে মাথাটা পানিতে ডুবিয়ে রাখতো। কিন্তু কি কারণ সেটা আমরা সামনে জানতে পারবো। যাই হোক, এরপর আদনান বাথরুমে শাওয়ার নিতে চায়। আর তখন আমাদেরকে তার আর জিসার প্রথম অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য দেখানো হয়। আদনান ভাবতে থাকে সে আর কখনোই সেদিনের মতো করে সেই সুখ স্মৃতি অনুভব করতে পারবে না। এখন সবই স্মৃতি, হুট করে সব শেষ হয়ে গেছে। তার এই নিঃস্ব জীবন সুন্দর করে উঠেছিল যার জন্য সে আবার হারিয়ে গেছে। আদনানের জীবনটা আবারও নিঃস্ব হয়ে গেছে। তখন আদনান সেই নাম্বারটা মনে করতে চায়, যে নাম্বারটা পুলিশ আদনানকে বলেছিল। এরপর আদনান পুলিশ অফিসারকে ফোন করে আর সেই নাম্বারটা জানতে চায়। কিন্তু পুলিশ অফিসার ব্যস্ত থাকে, কথা বলতে পারে না, শুধু বলে পরে কথা বলবে। ফোন রেখে আদনান ভাবতে থাকে এই নাম্বারের সাথে জড়িয়ে আছে জিসার মৃত্যু রহস্য। পরের দিন আদনান বুঝতে পারে তার অফিসে যাওয়ার পথে কেউ তাকে ফলো করছে। এরাই মূলত তারা যারা জিসাকে তার বাড়িতে মারতে এসেছিল। পুরো রাস্তা তারা আদনানকে ফলো করে।
এরপর আদনান অফিসে গেলে তার বস তাকে কেবিনে ডাকে আর চাকরিটা পাল্টে ফেলতে পরামর্শ দেয়, কারণ অফিসের সবাই মনে করে জিসার মৃত্যুর জন্য আদনান দায়ী। আর যদি আত্মহত্যার প্ররোচনা কেসে আদনান একবার সাব্যস্ত হয়ে যায় তাহলে তার 10 বছরের জেল হবে। সব দিক বিবেচনা করে বস তাকে সেফ থাকতে বলে। সেখান থেকে নিচের ডেস্কে এসে আদনান তার কম্পিউটারে কিছু একটা করছিল। সে মূলত জিসার ইমেল আইডি হ্যাক করার চেষ্টা করছিল। এক পর্যায়ে সে কাজল চোখের আমি পাসওয়ার্ড দিলে আইডিটা ওপেন হয়ে যায়, আর সেখানে সে ফরাসগঞ্জ ব্রাঞ্চের নাম উল্লেখ পায়। আর তখনই সেখানে এক ঊর্ধ্বতম কর্মকর্তা এসে পড়ে আর জিজ্ঞেস করে সে সেখানে কি করছে। আদনান তখন কৌশলে স্ক্রিন বদলে গেমের স্ক্রিন নিয়ে আসে, আর তার মাথায় শুধুই ঘুরতে থাকে ফরাসগঞ্জ ব্রাঞ্চের কথা। আর আপনাদের হয়তো নিশ্চয়ই মনে আছে প্রথম এপিসোডেও জিসা আদনানকে ফরাসগঞ্জ ব্রাঞ্চের কথা বলেছিল, আর এখনও সেখানে সেই ফরাসগঞ্জ ব্রাঞ্চের নাম দেখতে পায়। আর এতে তার অনেকটাই সন্দেহ হয়। আর এখানে শেষ হয় দ্বিতীয় এপিসোড 3 অন্বেষণ। আদনান এবার ফরাসগঞ্জ ব্রাঞ্চে যায়। সেখানে ঢুকতেই প্রথমে একটা মহিলাকে সন্দেহভাজন হিসাবে দেখতে পায়। এই মহিলাটি তখন অনেকটাই আতঙ্ক নিয়ে একটা সাদা পাঞ্জাবি পরা লোককে ব্যাগে কি যেন দিচ্ছিল। বিষয়টি আদনান খেয়াল করে। তারপর আদনান ভেতরে আসলে সামির নামের একজনকে দেখতে পায়। এই সামির আদনানের পূর্ব পরিচিত ছিল, তারা একসাথে ট্রেনিং নিয়েছে। সামির তখন আদনানকে দেখে জড়িয়ে ধরতে চায়, কিন্তু আদনান তো কোনো স্পর্শ সহ্য করতে পারতো না, তাই সে তাকে নিষেধ করে। তারপর আদনান সামিরের কাছে জানতে চায় জিসা এই ব্রাঞ্চে কেন আসতো। সামির তখন কিছু বলতে যাবে এমন সময় একটা পিয়ন এসে আদনানকে বলে ম্যানেজার তাকে ডাকছে। আদনান তখন সে ম্যানেজারের রুমে যায়, আর এই ম্যানেজার অন্য কেউই না, সে হচ্ছে সেই মিস্টার রতন, যার জন্য জিসার একবার চাকরিতে বরখাস্ত হয়েছিল। আর সে সেটা ঠিক করতে জিসাকে কুপ্রস্তাবও দিয়েছিল, তবে এর কোনো কিছুই আদনান জানতো না। যাই হোক, এরপর আদনান এখানে কেন এসেছে এটা নিয়ে রতন তাকে এক প্রকার থ্রেট দেয়, আর সামিরকেও বকাঝকা করে আদনানের সাথে কথা বলার জন্য। রতন তখন আদনানকে চলে যেতে বলে আর কখনো এখানে আসতেও নিষেধ করে দেয়। তারপর আদনান ম্যানেজারের রুম থেকে বেরিয়ে আসলে সেই মহিলা তাকে ডাক দেয়, যাকে ঢোকার সময় আদনান সন্দেহতিকভাবে দেখেছিল। সে আদনানকে এক প্রকার থ্রেট দেওয়ার বলে এই ব্রাঞ্চে যেন সে আর কখনো না আসে। আদনানের কাছে তখন সবকিছু অন্যরকম লাগে, তাই সে নিজেই মনে মনে বলতে থাকে সামথিং ইজ স্ট্রং। আর তখন আদনানকে তার বস কল করে আর তাকে ডেকে নিয়ে ওই ব্রাঞ্চে যাওয়ার জন্য বকাঝকা করে। আর জিসার কম্পিউটারটা যে হ্যাক হয়েছে সেটার সন্দেহ আদনানকে করা হচ্ছে। সব মিলিয়ে বস আদনানকে 15 দিনের জন্য অফিসে আসতে মানা করে দেয়, তাই আদনান বের হয়। আসার সময় স্বর্ণা আদনানকে পেছন থেকে ডাক দেয়, আর তখন আদনান স্বর্ণাকে বলে কিছু একটা আছে, আমি এর রহস্য বের করব। সবাই আমার সাথে কেন এমন করছে, আমি এর সব কারণ বের করে ছাড়বো। সে আরও জানায় জিসা তাকে একটা নাম্বার বলেছিল, কিন্তু আদনানের সেটা মনে পড়ছে না। আর তাদের এই কথা বলার দৃশ্য দূর থেকে বস দেখছিল, তাই আদনান সেখান থেকে চলে যায়। বাসে এসেও আদনান জানলা দিয়ে সেই লাল গাড়িটা দেখতে পায়, তাই সে তার বোনকে বলে একটা লাল গাড়ি আমাকে সারাদিন ধরে ফলো করছে আর এখনও বাইরে দাঁড়িয়ে আছে। এরপর আদনান কিছু একটা খুঁজতে যাবে এমন সময় স্বর্ণ তাকে ভিডিও কল দেয়, আর আদনানের বোন তখন বাইরে কোনো লাল গাড়ি দেখে না, তাই আদনানও বাইরে তাকায়, কিন্তু এখন সত্যি সত্যি সেখানে লাল গাড়িটা নেই। আর এই জন্য তারা আদনানকে ভুল বোঝে আর ভাবে এটা হয়তো আদনানের মনের ভুল। তাই স্বর্ণা আদনানকে রেস্ট নিতে বলে, আর তখন আদনান চিৎকার করে আর বলে আই এম নট সাইকো। আর তখন আমরা বাইরে সে মধ্যবয়স্ক লোককে দেখতে পাই, যে মূলত স্টেশনে জিসাকে হলুদ ব্যাগটা দিয়েছিল, আর সেই লোকটি আদনানের উপর নজর রাখছে। আর এদিকে আদনান খুবই টেনশন করছে, তাই সে ছোটবেলার মতো করে পানিতে মাথাটা ডুবিয়ে রাখে। এর পরের দিন আদনান পুলিশ স্টেশনে যায়, কিন্তু পুলিশ তাকে তার ব্যক্তিগত ইনভেস্টিগেশনের কাজ বন্ধ রাখতে বলে আর জানায় যা করার পুলিশই করবে, আদনানকে এত ভাবতে হবে না। তারপরও আদনান থেমে থাকে না, সে বাসে এসে কিছুক্ষণ ভাবতে থাকে। এরপর সে কিছু একটা দিয়ে দাড়ি বানানোর চেষ্টা করে এবং সেগুলো লাগিয়ে ছদ্মবেশ ধারণ করে। তারপর সে আবারও ফরেস্টগঞ্জ ব্রাঞ্চে যায়। সে তখন সবার থেকে লুকিয়ে সামিরের সাথে কথা বলতে চায়, কিন্তু দারোয়ান তাকে এক জায়গায় বসিয়ে রাখে। দারোয়ানের সামনে আদনান এমন ভাব করে যেন সে কারোর জন্য অপেক্ষা করছে। এমন সময় একটা লোক আসে সাদা পাঞ্জাবি পরে। আদনান তখন তাকে দেখে অনেকটা সন্দেহ করে, কিন্তু তখন সামির চলে আসে, কারণ সে আদনানকে চিনে ফেলে। সামিরের কাছে আদনান হেল্প চাইলে সে তাকে এসব থেকে দূরে থাকতে বলে, আর বলে সে কোনো হেল্প করতে পারবে না। তখন সে মহিলা তাকে দেখে ফেলে, যে মহিলাটি আদনানকে এই ব্রাঞ্চে আসার জন্য মানা করে দিয়েছিল। মহিলাটি প্রায়ই আদনানকে চিনে ফেলবে এমনটা বুঝতে পেরে আদনান বেরিয়ে পড়ে। এরপর আদনান ফলো করে সেই সাদা পাঞ্জাবি পরে এসে লোকটাকে, কারণ সে কোনো প্রকার ডকুমেন্ট ছাড়াই অনেকগুলো টাকা তুলেছে। লোকটাকে পিছু নিতে নিতে আদনান তার ছদ্মবেশ খুলে ফেলে। এরপর আড়াল থেকে শুনতে পায় তারা কিছু একটা কেনার কথা বলছে। অন্যদিকে আদনানকে ফলো করে সেই লোকগুলো আদনানের বোনকে কিডন্যাপ করে। গাড়িতে তুলে তারা আদনানের বোনকে বলে আমরা এখন তোকে সবাই মিলে রেপ করব, গ্যাং রেপ। তোর ভাইয়ের বড্ড সাহস হয়েছে, তোর ভাইয়ের কাজের শাস্তি এখন তুই পাবি। আর এদিকে আদনান স্বর্ণাকে ফোন করে আর বলে ফরেস্টগঞ্জ ব্রাঞ্চের সেই মহিলা অ্যাকাউন্ট থেকে ডকুমেন্ট ছাড়াই টাকা দেয়,
আর সেই টাকা দিয়ে তারা ট্রাক কেনে আর বিকেলের মধ্যে বিক্রি করে টাকাগুলো ব্যাংকে জমা দেয়। আর এদিকে সেই মহিলা ব্যাংকের হিসাব মিলিয়ে ফেলে। স্বর্ণ তখন মহিলার নাম জানতে চাইলে আদনান তার নাম বলতে পারে না। স্বর্ণ এবার আদনানকে সেখান থেকে সরে আসতে বলে আর জানায় পরে তার একসাথে বসে আলাপ করবে। আর ওই সময় আদনান সেখানে জিসার বসের ছেলে রবিনকে দেখতে পায়, যে ব্যাংকের মহিলাটির কাছ থেকে এটি কাগজ নেয়, যা দেখে আদনান খুবই অবাক হয়। আর ঠিক তখনই আদনানের ফোনে তার বোনের কল আসে। বোন তখন কেঁদে কেঁদে তাকে বাঁচাতে বলে। বোনের আত্মনাদ যেন আদনানের মাথায় আকাশ ভেঙে ফেলে। কি করবে সে এখন? বোনকে বাঁচাবে নাকি এইসব রহস্যের উন্মোচন করবে? এরকম একটি মুহূর্তে শেষ হয় তৃতীয় এপিসোড 4 অভিনয়। তারপর গুন্ডারা আদনানকে সতর্কতাবার্তা দিয়ে তার বোনকে এবারের মতো ছেড়ে দেয়। এরপর যখন আদনান বাসায় আসে তখন স্বর্ণ তাদের সাথে বাসায় আসে আর পুলিশকে সব জানাতে বলে। কিন্তু তখন আদনানের বোন বলে, ভাইয়া এসব বন্ধ কর। আদনান তখন জানায় এসবের সাথে রবিনও জড়িত। আর এখানে আমরা বুঝতে পারি ওই রবিনের সাথে স্বর্ণার দীর্ঘদিনের সম্পর্ক আছে। তাই আদনানের কথা স্বর্ণ বিশ্বাস করতে চায় না। আর এই জন্য আদনান রবিনের সাথে সেই মহিলার ছবি দেখায়। এরপর স্বর্ণা চলে যায় আর আদনানের বোন তাকে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। হঠাৎ আদনানের মনে পড়ে সেই নাম্বারটা 1263। এটা সে তার বোনকে জানাতে চায়, কিন্তু তার বোন দরজা খোলে না। তাই আদনান বাইরে থেকে বলে জিসা তাকে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু সেটা বলার আগেই জিসা খুন হয়েছে। জিসা তাকে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু তা বলার আগেই জিসা খুন হয়েছে। এরপর স্বর্ণ পাশে এসে জানতে পারে রবিন এসেছিল আর তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে চলে গেছে। এরপর সে রুমে এসে আর অতীতের ঘটনা মনে করে আর আমাদেরকে তখন ফ্ল্যাশব্যাক দেখানো হয়। স্বর্ণ কিছু একটা জানতে পেরে গিয়েছিল আর সেটা যেন আদনানকে না জানায়, এর জন্য জিসা স্বর্ণাকে হুমকি দেয়। কিন্তু স্বর্ণা উল্টো জোর দিয়ে বলে সে আদনানকে সব বলে দেবে। এরপর জিসা বেশ আকুতি করে জানায় সে যেন আদনানকে কিছু না বলে। আর এরপর সে স্বর্ণাকে কিছু একটা দেখায়, কিন্তু সেটা কি তা আমরা এখানে বুঝতে পারি না। এরপর দেখা যায় আদনান তার বোনকে নিরাপত্তার জন্য ঝিনাইদহ পাঠিয়ে দেয়। আর এদিকে আদনানের বন্ধু ফারাবি আদনানকে থাকার জন্য একটা গোপন বাসা আর সেখানে কম্পিউটারটা সেট আপ করে দেয়। আদনান তখন খুশিতে ফারাবিকে জড়িয়ে ধরে। যে আদনান কারো স্পর্শই সহ্য করতে পারতো না, সে আজকে জড়িয়ে ধরেছে। অর্থাৎ আদনান এই কেসটা সলভ করার জন্য উঠে পড়ে লেগেছে। অন্যদিকে স্বর্ণার মনে আদনান যে সন্দেহটা ঢুকিয়ে দিয়েছে সেটা বারবার তার মাথায় করতে থাকে। তাই স্বর্ণ অবিশেষে ফরেস্টগঞ্জ ব্রাঞ্চের সব ডিটেলস জানতে চায়। যেহেতু সে একজন সিনিয়র কর্মকর্তা, তাই সব তথ্য কালেকশন করতে তাকে কেউ বাধা দেয় না। আর এদিকে আদনান তার কাজে লেগে যায়। সে ব্যাংকের মালিকের ইমেল আইডি হ্যাক করে নেয় এবং সেখান থেকে একটা নাম খুঁজে পায়, যার নাম ছিল নাইলা। আর এই নাইলাই হচ্ছে সেই মহিলা যার সাথে ফরেস্টগঞ্জ ব্রাঞ্চে আদনানের কথা কাটাকাটি হয়েছিল। আর এদিকে স্বর্ণ দেখে রাশিদুজ্জামান নামের একজন লোক সামান্য কিছু কাগজ দেখিয়ে ব্যাংক থেকে 108 কোটি টাকা লোন নিয়েছে। আর এটা দেখে স্বর্ণার বেশ চেনা চেনা লাগে। আর এরপর সে ফেসবুকে ঘাটাঘাটিগুলো দেখতে পায় এটা হচ্ছে রবিনের বন্ধু, যা দেখে স্বর্ণার মনে রহস্য আরও জমতে থাকে। এরপর আদনান আরও একটি ইমেল খুঁজে পায় যেখানে একটা ভিডিও নিয়ে কথা বলা হচ্ছিল। আর এই মেলগুলো জিসার মৃত্যুর কিছু সময় পর করা হয়েছিল। আদনান আর তার বন্ধু ফারাবি এটা নিয়ে খুবই অবাক হয় আর ভাবতে থাকে কি থাকতে পারে এই ভিডিওটিতে, যে ভিডিওটা নিয়ে তারা এতটা আতঙ্কিত ছিল। এরপর স্বর্ণাকে দেখা যায় সে একটি গোপন জায়গায় লুকিয়ে কিছু নথিপত্র খুঁজতে থাকে। আর এরপর দেখা যায় আদনান স্বর্ণার সাথে দেখা করে। আর তখন আদনান বলে জিসা তাকে 1263 নাম্বারটা মেসেজ করে বলতে চেয়েছিল, কিন্তু সেটা বলতে পারেনি। হয়তো এটা একটা গুরুত্বপূর্ণ কোড। আর সবাই এই ভিডিওর পেছনে পড়ে আছে। কি সে ভিডিও আর কি বা আছে তাতে? তবে যাই হোক, এর জন্য জিসাকে মরতে হয়েছে। স্বর্ণ তখন জানতে চায় ভিডিওটা আদনান পেয়েছে কিনা। আদনান বলে সে ভিডিওটা পায়নি, তবে সবাই ভাবছে ভিডিওটা হয়তো তার কাছে আছে আর এই জন্যই তার বাসায় হামলা করেছিল। আর হয়তো এই জন্যই তার বোনকে কিডন্যাপ করে হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। যাই হোক, আদনানের বিশ্বাস এসবের সাথে রবিনও জড়িত। পরদিন আদনানকে নিয়ে স্বর্ণ রবিনের অফিসে যায় আর সেখানে ব্যাংকের লোনের ব্যাপারে যেটা করে। রবিন বলে 108 কোটি টাকা, এটা কি কোনো ব্যাপার হলো? স্বর্ণ বলে যে কারণ দেখিয়ে লোনটা নিয়েছ তাতে লাগে 38 কোটি টাকা, বাকি 70 কোটি টাকা কি করেছ? চুরি করেছ তোমরা? তখন রবিন বলে নতুন অফিস বিল্ডিং বানাতে খরচ হয়েছে আর ফরেস্টগঞ্জ ব্রাঞ্চে যাওয়া নিয়েও একটা কারণ দেখিয়ে দেয় সে। এভাবেই স্বর্ণার কাছে নিজের ইমেজটা ক্লিয়ার করে নেয় রবিন। তারপর আদনানকে নিয়ে ফিরে আসে স্বর্ণা আবারও আদনানকে ভুল বুঝে, কিন্তু আদনান তার যুক্তিতে অটল ছিল। এবার স্বর্ণা বলে জিসাকে খুব বিশ্বাস করতে, তাই না? আদনান বলে আমি একটা আত্মাগল মানুষ, ছোটবেলা থেকেই মানুষের ইনসার্ট টিকটারি অপমানের ভেতর বড় হয়েছি। কি দরকার ছিল আমার ভালোবাসার? কিন্তু সে আমার জীবন পাল্টে দিয়েছিল, একটা সুন্দর জীবন দিয়েছিল। আমি ছাড়বো না, এর কারণ আমি বের করবই। আমার জিসা আত্মহত্যা করতে পারে না, আমি কাউকে ছাড়বো না। এরপর সে স্বর্ণাকে তার সাথে থাকার জন্য অনুরোধ করে। স্বর্ণা তখন তার সাথে থাকবে বলে জানিয়ে দেয়। এরপর আদনান স্বর্ণাকে সে গোপন স্থানে নিয়ে যায় আর সে যে সকল তথ্য পেয়েছে সব তাকে দেখায়।
আদনান, নায়লা, রতন সহ অনেকের ইমেল আইডি হ্যাক করে রেখেছে। আদনানের নিজের নামে কোনো কিছু নেই, তবে তার বইয়ের নামে 7টা ফ্ল্যাট আর 30 কোটি টাকা আছে। তাই আদনানের ধারণা রতনই হয়তো এই অপকর্মের প্রধান প্ল্যানার। আর রতন অনেক ইনলিগাল কাজের সাথে জড়িত, আর তাকে ধরতে পারলে হয়তো জানা যাবে কে জিসাকে খুন করেছে। আদনান তখন রতনকে কিডন্যাপ করতে চায়, তবে স্বর্ণা এই বিষয় নিয়ে একমত হয় না। এই নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়। স্বর্ণা বলে রতনকে কিডন্যাপ করলে পরিস্থিতি আরও ঘোলাটে হবে, কারণ এটা সম্পূর্ণ ইনলিগাল। আর পুলিশের চোখে আদনান একজন সাসপেক্টও। ফারাবি সোনার সাথে একমত হয়, তবে এখানে স্বর্ণাকে বেশ চিন্তিত দেখায়। মনে হচ্ছে তার ভেতরে অন্য কিছু চলছে, আর এখান থেকে স্বর্ণাকে কেমন যেন সন্দেহভাজন লাগে। মনে হচ্ছে স্বর্ণা আদনানের কাছে অনেক কিছু লুকাচ্ছে, না হলে সে কেনই বা এভাবে পিছিয়ে যাবে। যাই হোক, এরপর তারা রতনকে ধরার জন্য একটা প্ল্যান করে, যার নাম দেয় অপারেশন হোটেল হ্যাসনা। এই হোটেলে রতন বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের সাথে রাত কাটায়, তাই তারা এখান থেকে মিশন শুরু করবে বলে সিদ্ধান্ত নেয়। আর এখানে শেষ হয় 4র্থ পর্ব। এপিসোড 5, আকাঙ্ক্ষা। এখানে আমরা দেখি রতন ও নায়লা অন্তরঙ্গ সময় কাটাচ্ছে, যেভাবে স্বামী স্ত্রী কাটায়। সোজা সাপটা বলতে গেলে তারা শারীরিক সম্পর্কে লিপ্ত। রোমান্স শেষে নায়লা রতনের কাছে জানতে চায় সবাই কি যেন ভিডিও নিয়ে কথা বলছে। রতন তখন ধমক দিয়ে নায়লাকে চুপ করিয়ে দেওয়ার পরে সব কিছুতেই নাক গলাতে নেই। এই রতন মূলত নায়লাকে রক্ষিতার মতো করে ব্যবহার করে। যাই হোক, এরপর নায়লা রাগ করে উঠে ফ্রেশ হতে চায়। তারপর রতন আর নায়লা দুজনে আলাদা আলাদাভাবে হোটেল থেকে বেরিয়ে নিজেদের বাসায় চলে আসে। আর রতন বাড়ি ফিরে এসে দেখে সেই লোকটাকে, যে লোকটা স্টেশনে জিসাকে হলুদ প্যাকেটটা দিয়েছিল। সে অনেকক্ষণ ধরেই রতনের জন্য অপেক্ষা করছে। তার নাম রফিক। রতনের স্ত্রী রফিককে চা খেয়ে যেতে বললে রতন সেই সুযোগ দেয় না, বিটকেস রেখেই চলে যেতে বলে। পরের দিন রতনের স্ত্রী একটা পার্লারে যায়, যেখানে আগে থেকে স্বর্ণ অপেক্ষা করছিল। রতনের স্ত্রী ভেতরে আসতেই পার্লারের অ্যাসিস্ট্যান্ট মেয়েটা তাকে ইংরেজিতে প্রশ্ন করে সে ভ্যাকসিন নিয়েছে কিনা। তখন করোনার সময় ছিল, আর ভ্যাকসিন নেওয়া ছাড়া কাউকে কোনো রকম সেবা প্রদান করা হতো না। এই জন্য মেয়েটা তখন ভ্যাকসিনের বিষয়ে জানতে চায়, কিন্তু রতনের স্ত্রী এক প্রকার অশিক্ষিত, আর ইংরেজি না জানায় সে উত্তর দিতে পারে না। আর তাই সে অ্যাসিস্ট্যান্ট তাকে অপমান করে কথা বলে। তখন স্বর্ণ এগিয়ে আসে, আর সে অ্যাসিস্ট্যান্ট মেয়েটাকে বলে আমরা বাঙালি, তাই আমাদের বাংলাতেই কথা বলা উচিত, প্রয়োজন ছাড়া ইংরেজি ব্যবহার না করাই ভালো। মেয়েটা তখন সরি বলে। আর এদিকে রতনের স্ত্রী স্বর্ণার হিল পেয়ে অনেক খুশি হয়। সে ভ্যাকসিন নেয়নি বলে সে ভ্যাকসিন নিতে চলে যায়। আর তারপর সে অ্যাসিস্ট্যান্ট মেয়েটা আর স্বর্ণার কথা বলার মতো দিয়ে আমরা বুঝতে পারি স্বর্ণা আগে থেকেই অ্যাসিস্ট্যান্ট মেয়েটার সাথে ডিল করে রেখেছে। মূলত স্বর্ণা রতনের স্ত্রীর সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করার জন্য এই কাজটা করেছে। এরপর স্বর্ণা আবার রতনের স্ত্রীর সাথে দেখা করতে যায়। এরপর তারা দুজনে পরিচিত হয়। তারপর স্বর্ণা তাকে বিভিন্ন জ্ঞান দিতে থাকে, এক প্রকার অ্যাডাল্ট টাইপের জ্ঞান দেয়, কীভাবে স্বামীকে সিডিউস করে বসে রাখা যায়, আর কীভাবে স্বামীর প্রতি নিজেকে আকৃষ্ট করা যায়। এর মধ্যে একটা মজার প্রশ্ন শিখে দেয়। রতনের স্ত্রী যেন রতনের কাছে জানতে চায় তার চোখে যদি এক্সট্রিমিশন থাকতো তবে সে তার স্ত্রীর কোন বডি পার্টটা দেখতে চাইতো। যাই হোক, এখানে স্বর্ণা 18+ অনেক কিছু বলে, যেগুলো আমি স্কিপ করে সামনে এগিয়ে যাচ্ছি। তো যাই হোক, এরপরের দিন আদনান বেশ অধৈর্য হয়ে পড়ে, কারণ কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। সে এখনও জিসার খুনিকে খুঁজে পাচ্ছে না। তখন স্বর্ণা বলে নেক্সটের প্ল্যান অবশ্যই কাজে দেবে। এমন সময় রতনের স্ত্রী স্বর্ণাকে ফোন করে দেখা করার জন্য বলে, কিন্তু স্বর্ণা বলে সে দেখা করতে পারবে না, কারণ তার স্বামী একটা টাকার কেস নিয়ে ঝামেলায় পড়ে গেছে, আর পরিচিত কোনো ব্যাংকার না থাকায় তারা কোনো হেল্পও পাচ্ছে না। আসলে তাদের কিছু কালো টাকা সাদা করতে হবে, এই জন্যই তারা ঝামেলায় আছে। এমনটা বলে স্বর্ণা কল কেটে দেয়। এরপর রতনের স্ত্রী তার স্বামীর কাছে গিয়ে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু রতন সিডিউস হওয়ার বদলে বিরক্ত হয়। এরপর রতনের স্ত্রী স্বর্ণা শিক্ষিত সেই প্রশ্নটি করে, তার চোখে যদি এক্সট্রিমেশন থাকতো তবে সে তার স্ত্রীর কী দেখতে চাইতো। রতন তখন বলে সে পিত্তথলি দেখতে চাইতো। যাই হোক, এরপর রতনের স্ত্রী বলে তার এক বান্ধবীর স্বামীর কিছু বেআইনি কালো টাকা সাদা করতে হবে, তাই রতনকে সাহায্য করতে বলে। প্রথমে রতন রাজি না হয়ে ঝাড়ি দেয়, আর এতে তার স্ত্রী কান্না করতে থাকে। আর এরপর রতন রাজি হয় আর স্বর্ণাকে ফোন দিয়ে ব্যাংকে দেখা করতে বলে। রতন আসলে স্বর্ণার ফারাবিকে চিনত না, তাই তারাই কাপড় সেজে পরের দিন ব্যাংকে যায়। তারা তখন ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসে। অন্যদিকে আদনান ওসির সাথে দেখা করতে আসে, কিন্তু ওসি সেখানে ছিল না। তাই তখন সেখানকার এক অফিসার আদনানকে একটি কার্ড দেয় আর বলে আমার বাচ্চাও স্পেশাল চাইল্ড, আমি তোমার সমস্যা বুঝতে পারি, তাই যদি কখনো প্রয়োজন হয় আমাকে কল করতে পারো। স্বর্ণ এখানে রতনের কাছে নিজের নাম বলে রোকসানা। তাদের মধ্যে তখন দর কষাকষি হয়। শেষ পর্যন্ত 20% রতন এই কাজ করে দিতে রাজি হয়। রোকসানা তখন জানতে চায় কীভাবে কী করবে সে। রতন তখন এক এক করে সব ডিটেলস বলতে থাকে, অর্থ পাচারের অনেক তথ্য, ব্যাংকের গোপন কাজকর্ম, অনেক কিছু উঠে আসে এখানে। আর এসব স্বর্ণা রেকর্ড করে রাখে। কিন্তু এসব পেয়ে আদনান সন্তুষ্ট না। সে শুধু জানতে চাচ্ছে কে জিসাকে খুন করেছে, তাই সে রতনকে কিডন্যাপ করে সব সত্যি বের করতে চায়। আর এখন সে একাই সব কাজ করবে, কারো সাহায্য চায় না। তাই
তাই সেখান থেকে বেরিয়ে যায়। আর বের হওয়ার সময় তাকে রফিক দেখে ফেলে আর তাদের এই গোপন আস্তানার খবর জেনে যায়। আদনান বেরিয়ে যাওয়ার পর স্বর্ণার কাছে একটা কল আসে। স্বর্ণা তখন তাকে সেই নাম্বারটা বলে দেয় 1263, আরও বলে তুমি কথা দিয়েছিলে আদনানের কোনো ক্ষতি করবে না, আমি নাম্বার দিয়ে দিছি, এখন আদনানের পিছু ছেড়ে দাও। আর এই কথাগুলো তখন ফারাবি শুনে ফেলে, কারণ সে স্বর্ণার পিছনে দাঁড়িয়েছিল। ফারাবি অনেকটাই হতবাক হয়ে যায় আর ফারাবিকে দেখে স্বর্ণ ভয়ে অস্থির হয়ে পড়ে। ফারাবির মাঝে ঘুরতে থাকে স্বর্ণা কেন এই গোপন নাম্বারটা অন্যকে বলে দিল আর কেনই বা তাকে দেখে ভয় পাচ্ছে। তারপর স্বর্ণা সচ্ছল ফারাবিকে এটা ওটা বুঝিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। আর এদিকে আদনান বেরিয়ে রফিককে চিনে ফেলে, কারণ জিসার সাথে শেষ দেখা হওয়ার দিন জিসা রফিককে দেখে অনেক ভয় পেয়েছিল। আর তাই আদনান রফিককে ধরতে গেলে সে বাইক নিয়ে পালিয়ে যায় আর আদনানও নিজের বাইক নিয়ে তার পিছু পিছু ফলো করে। আর এদিকে স্বর্ণা ফারাবিকে প্রমিস করায় সেজন্য এসব কথা আদনানকে না বলে। অন্যদিকে রফিকের পিছু পিছু আদনান একটা কনস্ট্রাকশনের সাইটে চলে আসে, যেখানে গুন্ডারা আদনানকে আক্রমণ করে। স্বর্ণা নিজের ভুলের জন্য নিজের কপাল চাপড়াতে থাকে আর বলতে থাকে এটা আমি কি করলাম, এটা আমি কি করলাম। আর এখানে শেষ হয় পঞ্চম পর্ব, এপিসোড 6 অঙ্কুরিত। শুরুতে আমরা দেখতে পারি গুন্ডাদের আক্রমণের শিকার হয়ে আদনান আহত রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার জ্ঞান ফিরে সে দেখতে পায় তার হেড বস তার সামনে বসে আছে আর আদনানকে সে বলে ভিডিওটা কোথায় আর 1263 এর মানে কি। তখন সেখানে পুলিশ আক্রমণ করে আর চারদিক ঘিরে ফেলে। তারপর পুলিশ তাদেরকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু তারা কেউ আত্মসমর্পণ করে না। এতে গোলাগুলি শুরু হয়, এক পর্যায়ে হেড বস ক্রস ফায়ারে মারা যায়। তারপর আদনান সেখান থেকে কোনো মতো পালিয়ে বের হয় আর স্বর্ণাকে ফোন করে আর বলে সে 1263 এর মানে খুঁজে পেয়েছে। এরপর স্বর্ণা দ্রুত আদনানের কাছে পৌঁছায়। এভাবে রক্তাক্ত অবস্থায় আদনানকে দেখে স্বর্ণা জিজ্ঞেস করে কিভাবে কি হলো। আদনান তখন বলে সে বাইক থেকে পড়ে গিয়েছিল। এরপর স্বর্ণা আদনানকে বোঝায় এসব ঝামেলা ছেড়ে দিতে আর তাকে তার ছোটবেলার কথা মনে করিয়ে দেয়, যখন স্বর্ণা আদনানকে নিজের মতো করে আগলে রাখত। এখনও সে আবারও আদনানকে আগলে রাখতে চায়। আর তখন আদনানের ছোটবেলার কিছু তিক্ত ইতিহাস এখানে উঠে আসে। আদনানের বাবা তার মাকে অনেক মারধর করত। এরপর আদনান বলে 1263 একটা লকারের নাম্বার, হয়তো এই লকারই আছে সেই ভিডিও। স্বর্ণা তখন এসব শুনে তাকে আটকাতে চায় আর বলে চলো আমরা দূরে কোথাও চলে যাই এসব ছেড়ে, কিন্তু আদনান মানতে চায় না। সে সেখানকার পোস্ট অফিসে গিয়ে লকারের খোঁজ করে আর জানতে পারে এটা আদনান আর জিসার জয়েন্ট নামে খোলা, তাই আদনান চাইলে লকার খুলতে পারবে। আদনান লকার খুলে কিছু জিনিসপত্র পায়, যেমন শাড়ি, কানের দুল ইত্যাদি, সাথে একটা চিঠিও পায়। চিঠি খুলে পড়তে শুরু করে আদনান আর স্বর্ণা কান্না শুরু করে, কারণ স্বর্ণা এর অনেক কিছুই আগে থেকে জানত। চিঠিতে লেখা ছিল যতবারই অন্ধকার পথে গিয়েছি ফিরে আসতে চেয়েছি তোমারই কাছে। এসব দেখে আর তেমন কিছু না পেয়ে আদনান হতাশ হয়ে পড়ে। সে স্বর্ণাকে জিজ্ঞেস করে কেন এমন হচ্ছে। স্বর্ণা এবার মুখ খুলে সে বলে জিসাকে কারা আর কেন মেরেছে আমি জানি না, তবে জিসার কি হয়েছে আর সে কি কি ফেস করেছে এটা আমি জানি, সে আমাকে বলেছিল। এরপর ঘটনা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জিসার চাকরি চলে যাওয়ার পর রতনের কাছে গিয়েছিল, কিন্তু রতনের কুপ্রস্তাবে সে ফিরে আসে। তবে আবার কি যেন মনে করে সে হোটেলে আসে আর রতন তখন তাকে উপরতলায় একটি রুমে নিয়ে যায়। সেখানে ছিল আরেক ব্যাংক কর্মকর্তা, তার নাম শামস চৌধুরী। মূলত রতন ওনার জন্যই জিসা কিনেছে। শামস চৌধুরী যখন জিসার গায়ে হাত দেয় তখন জিসা অস্বস্তি বোধ করে আর চলে আসতে চায়, কিন্তু তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়। এরপর ধর্ষণ করা হয় জিসাকে। শুধু তাই না, এটার ভিডিও ধারণা করে রাখা হয়। আর এরপর জিসা চাকরিটা ফেরত নেয়, কিন্তু সে হয়ে যায় শামস চৌধুরীর হাতের পুতুল। ভিডিও দিয়ে বারবার ব্ল্যাকমেল করতে থাকে জিসাকে, যখন যেভাবে ইচ্ছা সে জিসাকে ভোগ করে। এইসব কথা জিসা স্বর্ণাকে জানায়। আর এখানে জানা যায় শামস চৌধুরী আসলে স্বর্ণারই মামা হয়। স্বর্ণা প্রথমে এসব বিশ্বাস না করলেও পরে বুঝতে পারে। জিসা তার কাছে সাহায্য চায়, তখন স্বর্ণা তার মামাকে জিজ্ঞেস করে, কিন্তু মামা কৌশলে স্বর্ণাকে বড় পদের লোভ দেখিয়ে বিষয়টা ধামাচাপা দেয়। সে আরও বলে জিসার সাথে যা হয়েছে সব দুজনের সম্মতিতে হয়েছে। এক প্রকার সে কসম কেটে বলে, আর সে আরও বলে স্বর্ণা যেন তাকে ভুল না বোঝে। স্বর্ণা তখন চুপ হয়ে যায়, কিন্তু জিসার মৃত্যুর পর স্বর্ণা আবারও মামাকে জিজ্ঞেস করে সে কেন ভিডিও করেছিল আর কেন এবার সে ব্ল্যাকমেল করত। কিন্তু এবারও তার মামা কসম কাটে আর বলে, এবং সেই সাথে নিজের ছেলের মাথাতে হাত রেখে কসম কাটে। আর এরপর সে বলে জিসার সেই ভিডিও হয়তো আদনানকে দিয়েছে, যা ফাঁস হলে সর্বনাশ হয়ে যাবে। মামা তখন অনেকটি কান্নার মতো করে আকুতি করে আর আদনানের কাছ থেকে সেই ভিডিওটা নিয়ে আসতে বলে। এরপর সিন বর্তমানে ফিরে আসে। তখন স্বর্ণা আদনানের কাছে ক্ষমা চায় আর বলে সে জিসাকে বিশ্বাস করেনি, সে ভুল করেছে, তবে এখন সে সেটার একটা সমাধান করবেই। কিন্তু আদনান এসব শুনে স্বর্ণার ওপর অনেক রাগ করে। সে শুধু স্বর্ণাকে ধন্যবাদ জানায় আর তারপর সে স্বর্ণাকে রেখে চলে যায়।
আর যাওয়ার সময় বলে যায় সে আপাতত স্বর্ণের সাথে যোগাযোগ করবে না। এতে স্বর্ণ অনেক কষ্ট পায় আর কান্না করতে থাকে। এরপর আদনান তার আস্তানা এসে দেখে ফারাবির করে দেওয়া সেই গোপন আস্তানাটা কারা যেন হামলা করে ঘুরিয়ে দিয়েছে। আর ফারাবি এখন আদনানকে ছেড়ে চলে যায়। আদনান বাইরে বসে ভাবতে থাকে। এমন সময় তার মাথায় একটা বুদ্ধি আসে। শামস চৌধুরী হয়তো অন্য কোনো নাম্বার থেকে জিসের সাথে যোগাযোগ করত। এমনটা ভেবে আদনান আবারও কাজে লেগে পড়ে আর নাম্বার হ্যাক করে জাফর নামের একজনের তথ্য থেকে শামস চৌধুরীর সেই নাম্বারটা পায় আর জিসার নাম্বার থেকে কল করে। এছাড়া চ্যাট হ্যাক করার মাধ্যমে সে আরও অনেকের তথ্য খুঁজে পায়। রহস্য এবার সমাধানের পথে আসে। আর এখানে শেষ হয় 6টা এপিসোড। এপিসোড 7 উন্মোচন। শামস চৌধুরী শুধু নিজের ভোগের জন্য নয়, অন্যদেরকে ব্ল্যাকমেল করতেও জিসাকে ব্যবহার করতে থাকে। আর এটি একটি পর্যায়ে সে ব্যাংকের এমডিকে সিডিউস করা, কিন্তু তার ছেলে রবিন আসায় তার সম্ভব হয় না। এইসব নিয়ে কথা বলার জন্য জিসা একবার শামস চৌধুরীর পাশে আসে আর এসব থেকে মুক্তি চায়। জিসা তখন শামস চৌধুরীর কাছে অনেক অনুরোধ করে বলে তারই নষ্ট জীবন থেকে মুক্তি দিতে, কিন্তু শামস চৌধুরী তাকে শুধুই সান্ত্বনা দেয়। আর ঠিক তখন সেখানে কেউ একজন চলে আসে আর ওনার উপস্থিতিতে শামস চৌধুরী অনেক ভয় পায়। তাই সে জিসাকে বাথরুমের ভেতর লুকিয়ে রাখে, কিন্তু জিসা বাথরুম থেকে বাইরে আসে আর লুকিয়ে ভেতরে দৃশ্য দেখতে থাকে। সে দেখে শামস চৌধুরীকে টাকার জন্য কেউ একজন মারছে আর এটা জিসা ভিডিও করতে শুরু করে। কিন্তু তখনই সেখানকার একজন তাকে দেখে ফেলে আর জিসাকে তাড়া করে। তখন জিসা কাগজপত্র নিয়ে সেখান থেকে দেওয়াল টুককে পালাতে থাকে। আর এই দৃশ্যই আমরা সিরিজের শুরুতে দেখেছিলাম। এরপর সিন বর্তমানে আসে আর আদনান শামস চৌধুরীর লোকেশন ট্যাগ করে ফেলে আর ফোন নম্বরে কল করে বলে, আমি আদনান, তুমি যদি জিসার খুনের ব্যাপারে সত্যি তথ্য না দাও তাহলে আমি কালকে ভিডিও আপলোড করে দেব, একদম ভাইরাল করে দেব। এই কথা শুনে শামস চৌধুরী ভয় পেয়ে যায় আর সে রফিকের কাছে যায়। রফিকও তখন তার উপর অনেক রেগেছিল আর বলে, তোর এই লুচ্চামির জন্যই যত ঝামেলা। তারপর সে আদনানকে ডেকে আনতে বলে। অন্যদিকে রতন ভয় পেয়ে যায়, তাই সে ধরা পড়ার ভয়ে দেশ থেকে পালাতে থাকে। আর স্বর্ণ এবার তার মামাকে থ্রেট দেয়ার বলে তার উচিত ছিল জিসাকে হেল্প করার, কিন্তু সে করেনি, উল্টো ভুল বুঝেছে। মামা আবার স্বর্ণকে তার কথার জলে ভাসিয়ে নেয়। আর তারপর তার মামা আদনানের সাথে একটা মিটিংয়ের কথা বলে আর তে আদনানকে একটা জায়গায় ডাকতে বলে। আর তখন টিভিতে পুলিশের গুলিতে হেড বসের মৃত্যুর খবর প্রচারিত হয়। আর যে স্বর্ণের মামা খুবই ভয় পেয়ে যায়। আর তারপর সে দ্রুত তার বসের কাছে যায়। আর তাদের এই বস অন্য কেউ না, রফিক নিজেই। রফিক তার আসলে ছদ্মনাম, তার আসল নাম হলো অ্যালেন স্বপন, কুখ্যাত সন্ত্রাসী অ্যালেন স্বপন। স্বপন তখন তার সব কাহিনী শুরু থেকে শেষ অবধি বলে। স্বর্ণ তখন বলে, আদনানকে আমি এখানে ডাকিনি, কারণ আমি জানি আপনি আদনানকে মেরে ফেলবেন। এরপর স্বপনকে সে অফার দেয় তার সব ব্ল্যাক মানি সে হোয়াইট করে দেবে, তবে তার এই খুন খারাপই বন্ধ করতে হবে আর তার মামাকে মুক্তি দিতে হবে। স্বপন তখন অভিনয়ের ছলে রাজি হয়। আর এমন সময় শামসকে ফোন দেয় আদনান। তখন তারা কলটা স্বর্ণাকে দূরিয়ে দেওয়ার বলে আদনানকে এখানে আসতে বলতে, কিন্তু স্বর্ণা কিছুই বলে না। আর উপাস থেকে স্বর্ণার কণ্ঠ বুঝতে পেরে আদনান বলে, স্বর্ণা তুমি ওখানে? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমিও ওদের একজন, তুমিও ক্রিমিনাল। প্রিয়বন্ধুর কাছ থেকে এসব কথা শুনে স্বর্ণা অনেক কষ্ট পায় আর কান্না করতে শুরু করে। তখন তারা স্বর্ণাকে জোর করতে থাকে আর আদনানকে এখানে আসার জন্য ভাবে। স্বর্ণা তখন চিৎকার করে বলে, আদনান তুমি আসবা না, আসলেই ওরা তোমাকে মেরে ফেলবে। এরপর কেউ একজন জানায় পুলিশ আসছে। এতে স্বপন রেগে যায় আর শামসকে গুলি করে দেয়, তবে সে স্বর্ণাকে মারে না। সে বলে, তোমারে আমি মারবো না, কারণ তোমারে আমার ভাল লাগছে। এরপর সে ফিরে যায়, তবে একটু পর সে থেমে কি বলে, ও তো আমারে চিনে ফেলছে। তাই সে ঘুরে স্বর্ণার মাথায় গুলি করে। আর এদিকে আদনান একাকী অসহায় হয়ে পড়ে। সে তখন ভাবতে থাকে সে এখন কি করবে। তারপর সে জিসার প্রিয় কবিতা কাজল চোখের মেয়ে মনে করতে থাকে আর বলে, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। আকাশ কেন, আকাশ কেন, বুকের ভেতর আকাশ, তুমি তাকালে থমকে থাকে আমার বুকের বাতাস। এরপর সে ল্যাপটপটি বসে আর স্বপনকে ফোন দেয়। সে বলে, আমি ভিডিও সব ডিলিট করে দেব, কিন্তু তার বিনিময়ে জিসার খুনিকে চাই। স্বপন তখন থেকে লোকেশন পাঠায় আর সেখানে আসতে বলে। আদনান সেখানে যায়, নির্জন জায়গা, জনমানবহীন বালুচর। স্বপন তখন বলে, এখানে আসলে আমি তোমাকে মেরে ফেলতে পারি, এটা জেনেও তুমি এখানে আসছো কেন? কারণ কি? গার্লফ্রেন্ডের কাছে যাওয়ার ইচ্ছা যাচ্ছে? আদনান বলে, আমি জিসার খুনিকে চাই। স্বপন তখন তোর ভিডিও চায়। আদনান তখন পেন ড্রাইভে করে আনা ভিডিওটা তাকে দেয়। এরপর স্বপন বলতে শুরু করে আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ওই যেদিন জিসা আদনানকে বিয়ের কথা বলেছিল, সেদিন তাদের কথা বলা শেষে শামস কল দেয় আর জিসাকে ছাদে ডাকে এবং সবকিছু মিটমাট করে নিতে চায়। জিসা ছাদে যেতে দেখে সেখানে স্বপন তার জন্য অপেক্ষা করছে
যে সে তখন পালাতে চায় কিন্তু পারে না। স্বপ্নের গুন্ডারা তাকে স্প্রে করে অজ্ঞান করে ছাদ থেকে ছুঁড়ে মারে। স্বপ্নের গুন্ড বলে, আমি মারছি, তো কি হয়েছে, আজকেও দুজনকে মারছি। এরপর আদনান বলে, আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করে রাখছি, 4টার সময় প্রিমিয়ার হবে, এটা পাবলিকের পর সবাই দেখবে আর সবাই তোকে খুঁজে মেরে ফেলবে। এরপর তারা আদনানের উপর অ্যাটাক করে। আদনানও তখন পাল্টা অ্যাটাক করে। এমন সময় স্বপনের ফোন কল আসে, আর তখনই উপাস থেকে বলে 0.5 ঘন্টার মধ্যে পুলিশ পৌঁছাতে পারে, আর তাই তারা আদনানকে নিয়ে পালাতে চায়। আর তখনই আদনান লাফ দেয় পানিতে। তারপর তারা আদনানের উঠে আসা আর ভেসে ওঠার অপেক্ষা করে। কিন্তু বহু সময় কেটে যাওয়ার পরও আদনানরা ওঠে না, তলিয়ে যেতে থাকে অতলে। তাই তারা ধারণা করে আদনান হয়তো মারা গেছে, কারণ এতক্ষণ তো কেউ পানিতে ডুবে থাকতে পারে না। তাই তারা শিওর হয় আর ট্রলারে করে পালিয়ে যায়। আর এদিকে আদনান তলিয়ে যায় পানির গভীরে। ভালোবাসা মানুষের হত্যার প্রতিশোধ না নিয়ে সমাধি হয় আদনানের। সত্যি কি তাই, নাকি আদনান বেঁচে আছে? হঠাৎ আবারও আদনান পানির নিচে চোখ খুলে, কারণ তার ছোটবেলা থেকেই পানিতে মাথা ডুবিয়ে রাখার অভ্যাস আছে। সে আগে থেকে কষ্ট পেলে পানিতে মাথা ডুবিয়ে রাখত, তাই সে এখনও পানির নিচে জ্যান্ত হয়ে বেঁচে আছে। এরপর আদনান বাড়ি ফিরে বোনের কাছে। বোনকে নিয়ে নতুন বাসা বানায় আর অপরাধীদের শাস্তি দেওয়ার প্ল্যান করতে থাকে। কঠিন প্ল্যান, খুবই শক্ত হাতে রুখে দাঁড়াবে সে। এমনটা দেখেই শেষ হয় সিন্ডিকেটের প্রথম সিজন। পরবর্তী সিজনের জন্য অপেক্ষা। কিভাবে আদনান শাস্তি দেবে অপরাধীদের, সেটি নিয়ে আসবে সিন্ডিকেটের দ্বিতীয় সিজনে। আর এই সিজনের সত্য ধরেই মাইসেলফ অ্যালেন স্বপন টেলিফিল্ম এসেছে। যদি সেটি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রিয় মানুষের যত্ন নেবেন, আর দয়া করে মাদক মুক্ত জীবন করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।